ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। ৮ লাখ কোটি টাকার বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে প্রায় ২ লাখ কোটি টাকা। বিশ্লেষকদের সংখ্যা, ব্যাংক থেকে সরকার এত বড় অঙ্কের ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে। ঋণ সুদ হার বাজার ভিত্তিক হওয়ায় তাতে শিল্প ঋণের সুদ আরও বাড়ার শঙ্কাও আছে। আর তাহলে আরেক দফা বাড়বে জিনিসপত্রের দাম, কমবে বিনিয়োগ, ধীর হবে অর্থনীতির গতি, বাড়বে না কর্মসংস্থান। এসব বিষয় নিয়ে টালিখাতার আমাদের আজকের বিষয়, সরকার বেশি ঋণ নিলে বাণিজ্যে কী সমস্যা হবে। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক মুখলিসুর রহমান এবং অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। শুরুতেই চলে যেতে চাই মুখলিসুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের বড় অঙ্কের ঋণ অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? প্রথমত যে এখন যে সামগ্রিক অর্থনীতির যে অবস্থা, গত 2 বছর ধরে আমাদের ইনফ্লেশন, আফটার কোভিড এফেক্ট আমাদের ইনফ্লেশন অনেক বেড়ে গিয়েছে এবং এই মূল্যায়ন যেটা হয়েছে যে সরকারের যে বড়ইং খাতের মধ্যে সরকারের কতগুলো ফিক্সড এক্সপেন্সেস, সেই ফিক্সড এক্সপেন্সেস ধরেন আপনার টোটাল বাজেটের প্রায় 42% সেই ফিক্সড এক্সপেন্স। তার মধ্যে ধরেন সাবসিডি আছে, গভর্নমেন্ট এমপ্লয় স্যালারি, বেনিফিটস, তারপর ইন্টারেস্ট পেমেন্টস, এগুলো মিলে প্রায় 42% হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামী বাজেট কিন্তু দেখেন যে আমাদের যে লাস্ট ইয়ারের 2023-24 এর যে বাজেট ছিল সেখান থেকে খুব একটা বাড়ে নাই, কারণ এবার আইএমএফ এরও একটা নির্দেশনা ছিল এবং দ্বিতীয়ত গভর্নমেন্টও সরকার খুব কেয়ারফুলি বাজেটে গিয়েছে। এখন মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হলো ইনফ্লেশন কন্ট্রোল করা। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর ক্রেডিটকে স্লো করার জন্য গভর্নমেন্ট বরোইং বাড়িয়েছে ফ্রম দ্য শিডিউল ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ নন ব্যাংকিং সেক্টর সব মিলে 2 লক্ষ হাজার কোটি টাকা আজকে যদি গভর্নমেন্ট বড় করে, তার আগে গত বছরে বাজেটে গভর্নমেন্টের টার্গেট ছিল 1,32,000 কোটি টাকা। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ওটাও ছাড়িয়ে গিয়েছিল, বরোইং করেছিল। বাট এখন যেটা করছে গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তার নিজস্ব ব্যয় মেটাবার জন্য সে গভর্নমেন্ট বরোইং ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংক বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ইন্টারেস্ট ক্যাপিংটা উঠিয়ে দিয়ে ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়েছে, যার ফলে যাতে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ স্লো করে দেয়, যাতে ইনফ্লেশনটা না জি, জনাব মুখলিসুর রহমান, আমরা আরও আলোচনা করব এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথিও যুক্ত হয়েছেন। তবে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই এই বিষয়ে। প্রতিবেদন দেখে আসার পর আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। দর্শক, একটি প্রতিবেদন আমাদের রয়েছে সংশ্লিষ্ট ইস্যুতে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। রাজস্ব আহরণের কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। বাজেট বড় হওয়ার ধারাবাহিকতায় বাড়ছে সরকারের ঋণও। গেল 5 অর্থবছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঘাটতি মেটাতে সরকারের বিদেশি ঋণের চেয়ে ব্যাংক নির্ভরতা বেড়েছে। ব্যাংক খাত থেকে ঋণ নিলে যে সমস্যাটা হলো, ব্যাংক যদি গভর্নমেন্টের ট্রেজারি বন্ড এগুলো যদি 12-13% কিনতে পারে, রিটার্ন পায়, তাহলে কেন ঝুঁকি নিয়ে তারা ব্যক্তি খাতকে প্রায় একই রেট অফ ইন্টারেস্টে ঋণ দেবে? তো সুতরাং ব্যক্তি খাত এফেক্টেড হয়ে যেতে পারে, তাদের বিনিয়োগ এফেক্টেড হতে পারে, প্রবৃদ্ধি কমে যেতে পারে। আইএমএফের চাপে ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করায় এমনিতেই বিপাকে দেশের শিল্প উদ্যোক্তারা। বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংকের দিকে বেশি ঝুঁকলে বেসরকারি খাতে ঋণের সুদ আরও বেড়ে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংকের একটা লুজ তদারকি থাকা উচিত, কারণ তো ফুল নিয়ন্ত্রণ তার করতে পারবে না, কিন্তু একটা ওয়াচ থাকে না, অম্বার্সম্যান থাকে বা একটা ওয়াচম্যান থাকে, দূর থেকে আপনার সব কিছু দেখছে, অবলোকন করছে কেমন হচ্ছে, কিছু একটা এই দিক গেলে একটু লাইনে নিয়ে আসেন। ব্যাংকারদের মতো শঙ্কিত দেশের উদ্যোক্তারাও। যে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, এখানেও একটা সরকারের উপর চাপ থাকবে, এটা কী করে তার না বাড়ে, একটু 2-3% কমার সেদিক দিয়ে যাওয়া উচিত। আলটিমেটলি মানি ফ্লো না থাকলে আর গুডস ফ্লো হবে না, গুডস ফ্লো না হলে ইকোনমি আরও ছোট হয়ে যাবে এবং ইট মে বি যে আমরা তো ইনফ্লেশন কন্টিনিউ করতে পারবো না, আবার আনএমপ্লয়মেন্টও কন্ট্রোলের বাইরে চলে যাবে।
সরকারের ব্যাংক ঋণ নির্ভরতার কারণে সুদ হার বাড়লে আরেক দফা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা আরেকজন অতিথিকে পেয়ে গিয়েছি, সৈয়দ আহসানুল আলম পারভেজ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, প্রায় 2 লাখ কোটি টাকা ঋণের ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর আছে কিনা সেই বিষয়টি জানতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, এতে করে বেসরকারি খাতে কোনো প্রভাব পড়বে কিনা। আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে সালাম, আর এখানে যারা অংশগ্রহণ করছে তা ওনাকে সালাম। প্রথম কথা হচ্ছে, আপনার কোয়েশ্চেন খুব সিম্পল। এখানে সবাই একটু বুঝে শুনে রেখে ঢেকে কথা বলছে, প্রফেসর পারভেজ সেটা বলে না। প্রথম কথা হচ্ছে যে এই সরকার যদি লোন নিতে চায়, এটার কি কি সমস্যা, এগুলো অলরেডি আলাপ হয়েছে। আর আপনি বলছেন যে সেই সক্ষমতা ব্যাংকগুলোর আছে কিন্তু আমি এটাকে কোনো সমস্যা মনে করি না। কারণ প্রয়োজন হলে আমরা টাকা ছাপাবো, আমরা প্রয়োজন হলে আমরা টাকা প্রিন্ট করব, বা আমরা আপনার প্রশ্নটা এখানে আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না যে সরকার চাইলে টাকা চাপাতে পারে, তাই ব্যাংকগুলো চাইলেও টাকা দিতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি ট্রেজারি বিল বা বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের সুযোগ পায়, তাহলে কি বেসরকারি খাতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কমবে? এমন কোনো শঙ্কা আছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না। মানুষজন এখন এফডিআর বলেন, ব্যাংকে জমা বলেন, বন্ড বলেন, এগুলো সম্বন্ধে মানুষদের একটা ভয় সৃষ্টি হয়েছে। কারণ আমরা সবাই আলাপ করছি যে ব্যাংক রেট বেড়ে গেছে, ব্যবসায়ীদের কষ্ট হবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ব্যাংক রেট বাড়েনি। আমি যারা এই কথাগুলো চিৎকার করছে তাদেরকে একটু বলতে চাই, ব্যাংক রেট যদি বাড়ে, আপনাকে মনে রাখতে হবে যদি 110 টাকার ডলার 117 টাকা হয়, এ বছরের শেষে যদি এটা 150 টাকা হয়, তাহলে আমি ন্যাচারালি চিন্তা করব যে এক বছরে আমি বর্ধিত ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্টে আমি যা পাচ্ছি, ইনফ্লেশন হয়ে আমার কি থাকছে। এটা 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 একটা হিউম্যান বিইং, আমরা বলি যে আমরা তো সবাই ইকোনমিক অ্যানিম্যাল, সো এটা হিসাব আমাদের আছে। তাই এটাকে এইভাবেই চিন্তা করতে হবে, যেভাবে আমি বললাম যে আসলে ব্যাংক রেট বাড়লেও ডেপোজিটারদের কোনো গেইন হচ্ছে না বিকজ অফ ইনফ্লেশন। আচ্ছা, একটু স্পষ্ট, এই যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, কিংবা আমি যদি বলি এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কোনো শঙ্কা রয়েছে কিনা? আপনি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলতে কি বোঝাচ্ছেন? আমি যেটা বলছিলাম যে ট্রেজারি বিল বা বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের যে সুযোগ পাচ্ছে, তাহলে বেসরকারি খাতে কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রয়েছে, সেটি আসলে কোনো শঙ্কা রয়েছে কিনা? শঙ্কা তো আছেই। হ্যাঁ, মানুষজন তো লোভী। মানুষজনরা সরকারের কাছে সিকিউরড আমানত রাখার চাইতে আপনার ওই কি বলে হাই ব্যাংক নাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে টাকা জমা দিচ্ছে, এখনো দিচ্ছে। এটার জন্য তো সরকার দায়ী না, এটার জন্য যারা ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করবে তারাই দায়ী। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছে, জনাব মুখলিসুর রহমান। আপনার কাছে এবার একটু আসতে চাই আমি, যে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ঋণ বাড়লে বাজার ভিত্তিক সুদ হার যেটি আছে, যে সুদ হারে ঋণের সুদ বেড়ে যাওয়ার, এই ক্ষেত্রে আসলে কোনো আশঙ্কা আপনার মনে হচ্ছে কিনা? প্রথম হলো যে আমাদের আজকে যদি আমরা 3 বছর আগে আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, তখন কিন্তু মার্কেট বেস রেট ছিল এবং সেখানে ডাবল ডিজিট ছিল ইন্টারেস্ট রেট, এবং ডিপোজিট রেটও কোনো কোনো ক্ষেত্রে ডাবল ডিজিটে চলে গেছে। এখন ধরেন বর্তমানে ব্যাংকিং সেক্টরে একটা লিকুইডিটি ক্রাইসিস চলছে, সেই কারণে ইন্টারেস্ট রেটও ধরেন ক্যাপিংটা উঠিয়ে দিয়েছে, যার ফলে ইন্টারেস্ট রেট এখন ডাবল ডিজিটে চলে গেছে। তো ব্যাংকের কস্ট অফ ফান্ড যদি বেড়ে যায়, তখন ব্যাংক লেন্ডিং ইন্টারেস্ট রেটও বাড়াবে। তো সেই ক্ষেত্রে ইম্প্যাক্টটা হবে কাদের? কস্ট অফ ইনভেস্টমেন্ট, যারা উদ্যোক্তা বা যারা ব্যবসায়ী, তাদের জন্য অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে। এখন সরকারের কিন্তু মূল উদ্দেশ্য এখন ইনফ্লেশন কন্ট্রোল করা। সরকারের মূল উদ্দেশ্য হলো ডলার প্রাইসটাকে ঠিক করা, এবং এই যে আজকে যে অর্থনীতির অবস্থা, আইএমএফ এর কিছু ইনস্ট্রাকশন বা প্রেসক্রিপশন আছে, সেই অনুযায়ী আগান। নাহলে আইএমএফ এর যে ডিসবার্সমেন্ট গুলো আছে সেটা পাওয়ার সম্ভাবনা কম, যেখানে রিজার্ভে ঘাটতি হয়ে আছে। সবকিছু মিলে কিন্তু এখন চারিদিকে আমাদের একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট হয়ে গিয়েছে অর্থনীতি। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটের থেকে মূল উদ্দেশ্য হলো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ স্লো করে গভর্নমেন্ট বরোইং বাড়াচ্ছে, কারণ হলো
যেটা আমি আগেও বলেছি যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচারে মানে আপনার যে ফিক্সড যে এক্সপেন্ডিচার, এবং আপনি দেখবেন যে গভর্নমেন্টের প্রায় এই যে আমার কাছে একটা তথ্য আছে, সেখানে দেখা যাচ্ছে যে সাবসিডিজে যাচ্ছে অনেক টাকা, এবং গভর্নমেন্ট সাবসিডিজ দিচ্ছে যে আজকে যে পাওয়ার সেক্টরে আপনি জানেন যে 350 বিলিয়ন টাকা সাবসিডি দিতে হবে গভর্নমেন্টকে, বিকজ এই পাওয়ার সেক্টরে বিশেষ করে আইপিপি যেগুলা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লায়ার যারা আছে তাদের পেমেন্ট গুলা দেওয়ার জন্য। আমার কথা হলো যে ডেফিনেটলি তাদের যেহেতু পাওয়ার সেক্টরে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এখানে আনা হয়েছে, পিপিপি করা হয়েছে, তো তাদের বিল তো দিতেই হবে। তো এখন গভর্নমেন্ট যেটা করছে প্রায়োরিটি বেসিসে করছে, এবং সেই কারণে গভর্নমেন্ট হয়তো এই বাজেটে তাদের আপনার সরকারি বা কি বলে ব্যাংকিং সেক্টর থেকে লোন বা বেশি করে নিবে। আচ্ছা, আপনি বেশ কিছু প্রসঙ্গ আপনার কাছ থেকে চলে এসেছে। তাহলে আমি যদি বলি যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর কি কৌশল নেওয়া উচিত, এই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্য জানতে চাই। এই ক্ষেত্রে আসলে কৌশলটা কেমন হবে? আমি জানি আপনি কেন এই প্রশ্ন আমাকে করেছেন, কারণ হলো যে ব্যাংকগুলা যেখানে সিকিউরড লেন্ডিং সেদিকে ঝুঁকবে, এবং সিকিউরড লেন্ডিং মানেই তো গভর্নমেন্টের কাছে লোন দেওয়া। বরং আজকে যে বাংলাদেশের যে এনপিএল অবস্থা, আপনি জানেন যে খেলাপি ঋণ কোথায় আছে, এবং এটা একটা উদ্বেগের কারণ। আজকে লাস্ট 5 ইয়ার্স হলো আমাদের এটা বিশাল উদ্বেগের কারণ খেলাপি ঋণ। আমরা এখনো চিহ্নিত করতে পারছি না যে কারা মূল দোষী। আমরা জানি ঠিকই, কিন্তু আমরা এটাকে পাবলিশ করছি না যে খেলাপি ঋণ কারা। আজকে যে 100 জনের একটা লিস্ট বার হওয়ার কথা ছিল, সেটা বের হয়। তো এইগুলোর জন্য ধরেন খেলাপি ঋণ বেড়ে যাওয়া, ওইদিকে আপনারা জানেন ব্যাংকিং এর ভাষায় কিছু অ্যাসেট আছে, অ্যাসেট বলি আমি লোন যেটাকে অ্যাসেট বলা হয় ব্যাংকের বইয়ে, এখানে রিস্ক ওয়েটেড অ্যাসেট বেড়ে যায় যখনই আমরা লেন্ডিং এর দিকে যাই। আবার যখন সিকিউরড লেন্ডিং এ যাই, লাইক বন্ড, ট্রেজারি বিল, বা ধরেন গভর্নমেন্ট বড় করছে গ্যারান্টি দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু ইট ইজ কাইন্ড অফ এ সিকিউরড লেন্ডিং বা রিস্ক প্যারামিটারটা একটু কমে যায়। সেই ক্ষেত্রে সরকারের দিকে করবে কমার্শিয়াল এবং প্রাইভেট সেক্টরে এর জন্য ইন্টারেস্ট। আপনি নানা বিষয় বলছিলেন, বিশেষ করে ঋণ খেলাপি চিহ্নিত করতে না পারার বিষয়টি, আরো নানা প্রসঙ্গ নিয়ে আপনাদের দুজনের সঙ্গে কথা বলতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন আহসানুল আলম পারভেজ। আপনার কাছে একটু জানতে চাই সংক্ষেপে ছোট্ট করে, সেটা হচ্ছে যে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ ছাড়া বিকল্প আর কি উৎস হতে পারত? মানে তো সহ আলোচককে ধন্যবাদ দিতে হয়, উনি অলমোস্ট সবকিছুই সুন্দর করে ভদ্রভাবে টাচ করেছেন। আমি হার্শলি কথা বলি তো, সো যেটা আপনি বলতে চাচ্ছেন যে ব্যাংক থেকে লোন নেওয়া সরকার বা অন্যরকম ইনস্ট্রুমেন্ট ইউজ করে নেবে, কিন্তু তারপরে কি ব্যবস্থা আছে আপনার এনবিআর এর লোকদেরকে লেলিয়ে দেওয়া হবে, এবং আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যবসায়ীদেরকে ছাপ্পা দিবে, তারপরে যারা বেশি বেতন পায় তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এইভাবে কামড়া কামড়ি করে সরকার ওর থেকেও এনবিআর এর সেক্টর থেকেও ইনকাম বাড়াতে চেষ্টা করবে, আর ব্যাংক থেকে লোন নেবে। বিদেশি ঋণের সম্ভাবনা কম, বিদেশি ঋণ পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা কম। তো আমরা একটা টাইট সিচুয়েশনের দিকে যাব, এটা স্বয়ং অর্থমন্ত্রী বা অর্থ প্রতিমন্ত্রী আমাদের তো নিজেরা স্বীকার করতে বাধ্য যে আমরা আমাদের এখন এই কাট আওয়ার কোট অ্যাকর্ডিং টু আওয়ার ক্লোথস করে কষ্ট সৃষ্টি আমরা আগাবো। এটা একেবারে, এবং ইনফ্লেশনের মধ্যে থাকবো। ডলার ডিভ্যালুয়েশন ফার্দার ইউ উইল সি ইন নেক্সট 3 to 4 মান্থস। সেগুলো রিয়ালিটি। তো এবং আপনি যে আমার ভাই কথা বলছো, ওটা আমি একটা শেষে বলতে চাই, এই যে কারা ঋণ খেলাপি, কারা ব্যাংক ডাকাত, এটা কিন্তু 100 জনের নাম তালিকা প্রকাশ করা ছিল। এগুলো কিছু ব্যাপার স্যাপার না, এইটা আমার কাছে লিস্ট আছে। তো কিন্তু আমি তো এটা প্রকাশ করতে পারবো না, জানে তো বাঁচতে হবে। তো এখন যেটা হচ্ছে যে নাথিং এন্ড নোবডি ক্যান টাচ দেম। মোহিত সাহেবের কথায় ফিরে আসি,
শেয়ার কেলেঙ্কারির ক্ষেত্রে জি, যখন বেশ কিছু বিষয় চলে আসছে খালেদা আপনার বক্তব্যে। আমরা আমাদের আরেকজন অতিথি আছে জনাব মুখলিসুর রহমান, আপনার কাছে আসতে চাই, একটু সংক্ষেপে জানতে চাই উৎপাদনশীল খাতে বিনিয়োগে করণীয় কি? অ্যাকচুয়ালি উৎপাদন তো ধরেন আমাদের যে এগ্রো বেসড ইকোনমি আমাদের, হ্যাঁ, এগ্রিকালচার সেক্টরে ডেফিনেটলি আমি মনে করি যে এগ্রিকালচার সেক্টরে আমাদের বাজেটের যে পোর্শনটা এটা বেশি থাকা উচিত, আমাদের হেলথ সেক্টরে বেশি থাকা উচিত। এখন ধরেন আমাদের এসএমই সেক্টরকে প্রায়োরিটি দেওয়া উচিত সবসময়, যেটা গভর্নমেন্ট দিয়ে আসছে, সেখানে আরো কিছু সাবসিডি দিয়ে এসএমই সেক্টরটাকে মানে আরো এগিয়ে নেওয়া যাওয়া উচিত। এখন এখন আমাদের সিনারিও কিন্তু ডিফারেন্ট, আমি বারবার বলছি। একদিকে খেলাপি ঋণের বোঝা, একদিকে ফরেন এক্সচেঞ্জ মানে ফরেন কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে ইউএস ডলার, একদিকে মানে টাকা ডিভ্যালুয়েশন হয়েছে, একদিকে আপনার এই যে আমাদের যে রেমিটেন্স ফ্লো সেটা কমে গেছে, সেই পরিমাণ বাড়ছে না। চারিদিক দিয়ে কিন্তু আমাদের বিপদ। সেই ক্ষেত্রে আমাদের যে মনিটারি পলিসি করেছে এই লাস্ট ইয়ার, মানে লাস্ট যে মনিটারি পলিসি, এখানে সংকুচিত পলিসি যেটাকে বলা হয়, মুদ্রানীতি এসেছে। তো সেখানে আমাদের স্ট্র্যাটেজিটা কি ছিল? আমাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা ক্রেডিট গ্রোথ স্লো স্ট্র্যাটেজিতে যেতে হবে টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন। তো সেই জন্য গভর্নমেন্ট কিন্তু সেটা করেছে, যেটা চাচ্ছে এখন আগামী বাজেটে যে আমরা গভর্নমেন্ট বরিং বাড়িয়ে দিব। জি, আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, আমাদের আজকের সময় একেবারেই কম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক